আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্ট হতে আমি আজকে একটি নতুন চ্যাপ্টার পড়াবো। আমাদের আজকের চ্যাপ্টার নাম হচ্ছে ডিভিডেন্ড পলিসি, যার বাংলা অর্থ হচ্ছে লভ্যাংশ নীতি। যেহেতু আজকে এই চ্যাপ্টারের উপর আমি প্রথম ক্লাস নেব, সেহেতু প্রথমেই আমরা জানবো যে ডিভিডেন্ড কাকে বলে, ডিভিডেন্ড পলিসি বিষয়টা কি, এই বিষয়গুলো আমরা জানবো। দেন এই চ্যাপ্টারে ম্যাথ করার জন্য আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো ডিসকাস করবো এবং কিছু অঙ্কের সমাধান করা শিখবো আজকে। আচ্ছা, ডিভিডেন্ড পলিসি যার বাংলা অর্থ হচ্ছে লভ্যাংশ নীতি। তো প্রথমে আমরা জানি যে ডিভিডেন্ড বা লভ্যাংশ বলতে আসলে কি বোঝায়। এখানে আমি খুব ছোট করে একটা সংজ্ঞা লিখেছি যে এ ডিভিডেন্ড ইজ এ ডিস্ট্রিবিউশন অফ প্রফিটস বাই কর্পোরেশন টু ইটস শেয়ার হোল্ডার্স। অর্থাৎ ডিভিডেন্ড হচ্ছে প্রফিটের বন্টন কর্পোরেশন কর্তৃক শেয়ার হোল্ডারদের প্রতি। অর্থাৎ কর্পোরেশন শেয়ার হোল্ডারদের প্রতি প্রফিটের যতটুকু অংশ ডিস্ট্রিবিউশন করে তাকেই আমরা ডিভিডেন্ড বা লভ্যাংশ বলে থাকি। কর্পোরেশন শেয়ার হোল্ডারদের প্রতি প্রফিটের যতটুকু অংশ ডিস্ট্রিবিউট করে বা বন্টন করে তাকে আমরা লভ্যাংশ বলি। অর্থাৎ একটা কোম্পানি এক বছরে যা লাভ করে সেই লাভের একটা অংশ শেয়ার হোল্ডারদেরকে বন্টন করে। তো লাভের যতটুকু অংশ শেয়ার হোল্ডারদেরকে বন্টন করে সেটাকে আমরা বলি লভ্যাংশ বা ডিভিডেন্ড। আশা করি ডিভিডেন্ড বিষয়টাকে এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি কাকে বলে। এখানে বলা হয়েছে এ ডিভিডেন্ড পলিসি ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন গাইডলাইন্স প্রোভাইডেড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ এ কোম্পানি। মানে একটা কোম্পানির যারা বোর্ড অফ ডিরেক্টরস, হ্যাঁ, বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক সরবরাহকৃত ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন গাইডলাইন্সকেই আমরা ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি বলে থাকি। অর্থাৎ কোম্পানির যারা বোর্ড অফ ডিরেক্টরস আছে তারা শেয়ার হোল্ডারদেরকে কতটুকু লভ্যাংশ দিবে বা লভ্যাংশ আদৌ দিবে কিনা, এই গাইডলাইন্সটাকে আমরা বলি ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি। যেমন একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস সিদ্ধান্ত নিল এই বছর তারা 20% লভ্যাংশ দিবে, তাহলে এই 20% লভ্যাংশকে আমরা বলবো ডিভিডেন্ড পলিসি বা লভ্যাংশ নীতি। অথবা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস চিন্তা করলো এই বছর 10% লভ্যাংশ দিবে, তাহলে ওই 10%কে আমরা বলবো তাদের লভ্যাংশ নীতি। অর্থাৎ লভ্যাংশ নীতি হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন গাইডলাইন্স প্রোভাইডেড বাই দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ এ কোম্পানি। একটা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক সরবরাহকৃত ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন গাইডলাইন্সকেই আমরা বলি ডিভিডেন্ড পলিসি। তাহলে দুইটা সংজ্ঞা আমরা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে ডিভিডেন্ড হচ্ছে প্রফিটের যতটুকু অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয় তাকে আমরা ডিভিডেন্ড বা লভ্যাংশ বলি। আর ডিভিডেন্ড পলিসি হচ্ছে যে একটা ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন গাইডলাইন্স যা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক সরবরাহ করা হয়। অর্থাৎ একটা কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরসরা সিদ্ধান্ত নেয় যে লাভের কতটুকু অংশ বন্টন করা হবে, সেই গাইডলাইন্সটাকে আমরা বলি ডিভিডেন্ড পলিসি। দেখো তো এই দুইটা সংজ্ঞা আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। আর যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে কোশ্চেন করো, আমি বিষয়টা আবার ক্লিয়ার ক্লিয়ার করে দিব। সবাইকে বুঝতে পেরেছি ডিভিডেন্ড কাকে বলে আর ডিভিডেন্ড পলিসি বিষয়টা কি? বুঝতে পেরেছি, একটু রেসপন্স করতে হবে, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারে বেশ কিছু ফর্মুলা আছে। আজকে আমি দুইটা ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে অল্টার্স মডেল। এই যে অল্টার, এই অল্টার হচ্ছে একজন মনীষীর নাম। উনি শেয়ারের বর্তমান মূল্য বের করার জন্য বা একটা শেয়ারের ন্যায্য মূল্য বা বাজার মূল্য বের করার জন্য একটা সূত্র আবিষ্কার করেছেন। এই সূত্রটাকে আমরা ওনার নাম অনুসারে অল্টার্স মডেল বলে থাকি। তো অল্টার্স মডেলে একটা শেয়ারের মূল্য কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব যে পি সমান ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইড বাই কে। আমরা এই সূত্র প্রয়োগ করে একটা শেয়ারের প্রাইস বা একটা শেয়ারের মূল্য কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এখানে পি দিয়ে বোঝায় প্রাইস পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি মূল্য। ওই যে আগেই বলেছি যে অল্টার্সের সূত্র দিয়ে আমরা কি বের করতে পারি একটা শেয়ারের প্রাইস কত বা একটা শেয়ারের মূল্য কত। হ্যাঁ, সেটা আমরা হচ্ছে অল্টার সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন সূত্রের ভিতরে যে এলিমেন্টস গুলো আছে যেমন ডি, আর, কে, ই, এগুলো দিয়ে কি বোঝায় এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ প্রশ্নের মধ্যে ডি এর মান সরাসরি উল্লেখ থাকবে না, বলা থাকবে ডিভিডেন্ড পার শেয়ার। তখন আমরা বুঝতে পারবো ডিভিডেন্ড পার শেয়ার মানেই হচ্ছে ডি। হ্যাঁ, তারপর প্রশ্নে আর ইকালস টু কত পার্সেন্ট বলা থাকবে না, আর এর পরিবর্তে থাকতে পারে রেট অফ রিটার্ন অথবা রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট অথবা ইন্টারনাল রেট অফ রিটার্ন, যে কোনো একটা নাম থাকতে পারে। তো আমরা যদি আর এর ফুল মিনিং না জানি তাহলে কিন্তু আমরা হচ্ছে মান বসাতে পারবো না সূত্রের মধ্যে। তো আমরা প্রথমে ডি দিয়ে কি বোঝায় এটা জানি যে ডি দিয়ে বোঝায় ডিভিডেন্ড পার শেয়ার বা শেয়ার প্রতি লভ্যাংশ। তো শেয়ার প্রতি লভ্যাংশকে আমরা ডি দ্বারা প্রকাশ করব। সো ডি এর মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, আমরা এখানে মান বসাই দিব। আচ্ছা, এরপরে আর দিয়ে কি বোঝায়? আর দিয়ে বোঝায় রেট অফ রিটার্ন বা আয়ের হার। আমাদের প্রশ্নে বলা থাকবে রেট অফ রিটার্ন 10%, অথবা বলা থাকতে পারে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, হ্যাঁ, বিনিয়োগের উপর আয়ের হার।
অথবা বলা থাকতে পারে ইন্টারনাল রেট অফ রিটার্ন, অভ্যন্তরীণ আয়ের হার। তো যেই নামটাই থাকুক না কেন সেটাকে আমরা আর দ্বারা প্রকাশ করব। সো আর এর মানটা আমরা এখানে বসাই দিব। এরপর আসো কে দিয়ে কি বোঝায়। কে দিয়ে বোঝায় কস্ট অফ ইকুইটি, ইকুইটির ব্যয়। ইকুইটির ব্যয় বলতে আমরা বুঝি শেয়ারের ব্যয়। হ্যাঁ, তো কস্ট অফ ইকুইটির অনেকগুলো নাম আছে। এই সিনোনিম গুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। কস্ট অফ ক্যাপিটাল, ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট, রেট অফ রিটার্ন রিকোয়ার্ড বাই শেয়ার হোল্ডার্স, রিকোয়ার রেট অফ রিটার্ন, ক্যাপিটালাইজেশন রেট। সো এগুলার যে কোনো একটা নাম আমাদের প্রশ্নের মধ্যে থাকবে, আমরা সেটাকে কে দ্বারা প্রকাশ করব। সো কে এর মানটা এখানে বসাই দিতে হবে। তারপর ই দিয়ে বোঝায় আর্নিং পার শেয়ার, এই যে লিখে দিয়েছি, ই দিয়ে বোঝায় আর্নিং পার শেয়ার। সো আর্নিং পার শেয়ার যদি প্রশ্নে দেওয়া থাকে তাহলে বুঝতে হবে ই এর মান দেওয়া আছে। সো আমরা ই এর মানটা এখানে বসাই দিব। মাইনাস ডি, ডি দিয়ে বোঝায় ডিভিডেন্ড পার শেয়ার। আর এই উপরের অংশটা যোগ বিয়োগ করে আমরা হচ্ছে কে দিয়ে ভাগ করব। কে মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল, ডিসকাউন্ট রেট, যে নামগুলো আছে এগুলো মুখস্থ রাখতে হবে। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করে অল্টার্স মডেলে একটা শেয়ারের মূল্য কত, হ্যাঁ একটা শেয়ারের মূল্য কত হওয়া উচিত সেটা আমরা নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন কিছু নোটস আছে অল্টার্স মডেলে, আমাদের 3টা নোটস আছে। এই নোটগুলো আমাদের অনেক সময় কাজে লাগে মন্তব্য করার জন্য। তো আমি এখানে লিখেছি যে আর গ্রেটার দেন কে, যদি আর এর মান কে এর থেকে বড় হয় তাহলে সেই ফার্মটাকে বলা হয় গ্রোথ ফার্ম। আর এর মান প্রশ্নে দেয়া থাকবে, কে এর মান এইটাও প্রশ্নে দেয়া থাকবে। আমরা যদি দেখি আর গ্রেটার দেন কে, এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন। আর এর মান বড় মানে যার দিকে হা করে আছে, দেখো গ্রেটার দেন চিহ্নটা কার দিকে হা করে আছে, আর এর দিকে হা করে আছে। যার দিকে হা করে আছে সে হচ্ছে বড়। তাহলে আর গ্রেটার দেন কে, আর এর মান কে এর থেকে বড় হলে আমরা সেই ফার্মটাকে বলবো হচ্ছে গ্রোথ ফার্ম। এখন গ্রোথ ফার্মের লভ্যাংশ দেওয়া উচিত কত পার্সেন্ট, এই যে পাশে লিখে দিয়েছি অপটিমাম পে আউট রেশিও 0%। পে আউট রেশিও মানে হচ্ছে কত পার্সেন্ট লভ্যাংশ দেওয়া হবে। হ্যাঁ, আর অপটিমাম মানে হচ্ছে আদর্শ বা কাম্য বোঝায়। তো গ্রোথ ফার্মের আদর্শ পে আউট রেশিও কত হওয়া উচিত বা কাম্য পে আউট রেশিও কত হওয়া উচিত, 0% হওয়া উচিত। মানে অল্টার মডেল অনুযায়ী, মানে অল্টার নিজেই বলেছেন যে আর গ্রেটার দেন কে যদি হয়, আর এর মান যদি কে এর থেকে বড় হয় তাহলে ওই ফার্মটাকে বলা হয় গ্রোথ ফার্ম। আর একটি গ্রোথ ফার্মের উচিত লভ্যাংশ দেওয়া 0%, অর্থাৎ লভ্যাংশ দেওয়া উচিত না। এটা অল্টার হচ্ছে প্রমাণ করে দেখাইছে, যদি তুমি 0% লভ্যাংশ দাও তাহলে তোমার শেয়ারের দামটা বাজারে সর্বোচ্চ পর্যায়ে থাকবে। মানে তোমার কোম্পানি যে শেয়ার, সে হচ্ছে সর্বোচ্চ প্রাইসে কি করবে মানে যেতে পারবে যদি তুমি লভ্যাংশ 0% দাও। তো অল্টার বলেছে আর গ্রেটার দেন কে হলে ওই ফার্মটাকে বলা হয় গ্রোথ ফার্ম, আর গ্রোথ ফার্মের পে আউট রেশিও হওয়া উচিত 0%। আর যদি আর লেস দেন কে হয়, মানে আর এর মান যদি ছোট হয় কে এর থেকে, এখানে কেটা বড়, এই যে যার দিকে হা করে আছে সে হচ্ছে বড়, তো আরটা ছোট, আর এর মান হ্যাঁ কে এর থেকে ছোট, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি আর লেস দেন কে। আর হচ্ছে কে এর থেকে ছোট, যদি আর এর মান কে এর থেকে ছোট হয় ওই ফার্মটাকে বলা হয় ডিক্লাইনিং ফার্ম। হ্যাঁ, ডিক্লাইনিং ফার্মের অপটিমাম পে আউট রেশিও 100%, অর্থাৎ ওই ফার্মের লভ্যাংশ দেওয়া উচিত 100%। অর্থাৎ যা আয় করেছি 100%ই লভ্যাংশ দেওয়া উচিত। আর যদি আর এর মান কে এর সমান হয়, আর আর কে যদি ইকুয়াল হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো ইট ইজ এ ম্যাটার অফ ইনডিফারেন্ট, মানে এটা হচ্ছে একটা নিরপেক্ষ অবস্থা। হোয়েদার আর্নিংস আর রিটেন অর ডিস্ট্রিবিউটেড, যেখানে আমরা আয়টাকে সংরক্ষণও করতে পারি অথবা ডিস্ট্রিবিউটও করে দিতে পারি। তো এই নোটগুলো আমাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে। আমরা আজকের ক্লাসে এই নোটসের কোনো ব্যবহার পাবো না, বাট পরবর্তী ক্লাসে আমরা এই নোটসগুলোর ব্যবহার পাবো, কারণ মন্তব্য করতে বলবে তখন আমরা এই নোটসের মাধ্যমে মন্তব্যগুলো করব। তা আপাতত মুখস্থ রাখো, আর অঙ্কের মধ্যে আরো প্র্যাকটিক্যালি বিষয়গুলো বুঝতে পারবা। তো যেটা বললাম আর কি, যে অল্টার্স মডেলে যদি শেয়ারের প্রাইস বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, এরপর আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে গর্ডনস মডেল। সো গর্ডন এটাও একটা মনীষী নাম। আচ্ছা, আরেকটা কথা একটু বলতে ভুলে গেছি। ধরো আমাদের প্রশ্নের মধ্যে অল্টার্স মডেল এই কথাটা উল্লেখ নাই, তখন আমরা কিভাবে বুঝবো যে আমাদের অল্টার্স মডেলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ধরো প্রশ্নের মধ্যে বললো যে প্রাইস পার শেয়ার, হ্যাঁ শেয়ার প্রতি মূল্য কত সেটা নির্ণয় করো, মানে একটা শেয়ারের মূল্য কত নির্ণয় করো। তো তখন অল্টার্স মডেল হবে নাকি গর্ডনস মডেল হবে, এটা আমরা কিভাবে বুঝবো? কারণ গর্ডনস মডেলেও তো প্রাইস পার শেয়ার বের করা যায়, অল্টার্স মডেলেও প্রাইস পার শেয়ার বের করা যায়। তো প্রশ্নে যদি উল্লেখ না থাকে তখন আমরা কিভাবে বুঝবো, মানে কি দেখে বুঝবো যে এই অঙ্কটা অল্টার্স মডেলই করতে হবে? আচ্ছা, এটার জন্য আমরা একটা ছোট টেকনিক অ্যাপ্লাই করব। আমি এখানে লিখে দিচ্ছি ডি ই আর কে। তো প্রশ্নের মধ্যে যদি ডার্ক দেওয়া থাকে, আমি সংক্ষেপে এটাকে ডার্ক বলে থাকি, হ্যাঁ ডিই আর কে ডার্ক। প্রশ্নের মধ্যে যদি ডার্ক দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা অল্টার্স মডেলের অঙ্ক। মানে গিভেনের মধ্যে ধরো ডি এর মান আছে, ই এর মান আছে, আর এর মান আছে, কে এর মান আছে, তো সেই ক্ষেত্রে বুঝতে হবে অল্টার্স মডেলে অঙ্কটা সমাধান করতে হবে। ডিই আর কে ডার্ক যদি প্রশ্নের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে এটা অল্টার্স মডেলের অঙ্ক। আর গর্ডনস মডেলটা আমরা কখন প্রয়োগ করি? গর্ডনস মডেলটা আমরা প্রয়োগ করি বার্ক যদি প্রশ্নে থাকে, বি ই
আর কে। যদি আমাদের গিভেনের মধ্যে বার্ক থাকে তাহলে আমরা বুঝতে পারি যে এটা গর্ডনস মডেলের অঙ্ক। তখন গর্ডনস মডেল সূত্র প্রয়োগ করে আমাদের প্রাইস পার শেয়ার নির্ণয় করতে হবে। তো এই দুইটা বিষয় কিন্তু তোমরা একটু মাথায় রাখবা। ম্যাক্সিমাম অঙ্কে বলেই দেয় যে অল্টাস মডেলে শেয়ারের প্রাইস বের করো অথবা গর্ডনস মডেলে শেয়ারের প্রাইস বের করো। তো বলে দিলে যেই মডেল বলবে সেই মডেলই অ্যাপ্লাই করতে হবে, কিন্তু যদি বলে না দেয় তখন আমরা ডার্ক যদি প্রশ্নে থাকে সেই ক্ষেত্রে অল্টাস মডেল, আর বার্ক যদি প্রশ্নে থাকে সেই ক্ষেত্রে আমাদের গর্ডনস মডেলের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল তোমাদের জন্য। আচ্ছা, এখন গর্ডন উনি একজন মনীষী, উনিও হচ্ছে শেয়ারের মূল্য কত সেটা নির্ণয় করার জন্য একটা সূত্র আবিষ্কার করেছেন। এই সূত্রটাকে ওনার নাম অনুসারে গর্ডনস মডেল বলা হয়। তো আমরা পি সমান সূত্র দেখলাম যে ই ইন্টু ওয়ান মাইনাস বি ডিভাইড বাই কে মাইনাস বি গুণন আর। আমরা এই সূত্র প্রয়োগ করে গর্ডনস মডেলে একটা শেয়ারের মূল্য কত সেটা নির্ণয় করতে পারি। আচ্ছা, যেখানে আমাদের পি দিয়ে বোঝায় প্রাইস পার শেয়ার, তারপরে বি দিয়ে বোঝায় রিটেনশন রেশিও। রিটেনশন রেশিও এটা আরেকটা নাম আছে পার্সেন্টেজ অফ রিটেন আর্নিংস। পার্সেন্টেজ অফ রিটেইন আর্নিংস, হ্যাঁ, বা সংরক্ষিত আয়ের হার। সংরক্ষিত আয়ের হার। তো আমাদের অঙ্কের মধ্যে যদি রিটেনশন রেশিও দেওয়া থাকে অথবা পার্সেন্টেজ অফ রিটেন আর্নিংস দেওয়া থাকে, আমরা সেটাকে বি ধারা প্রকাশ করব। সো বি এর মান আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে। কে দিয়ে বোঝায় একটু আগে যেটা বলেছি, কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল, ডিসকাউন্ট রেট, অপরচুনিটি কস্ট, রেট অফ রিটার্ন রিকোয়ার্ড বাই শেয়ার হোল্ডার্স, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ক্যাপিটালাইজেশন রেট। হ্যাঁ, এগুলাকে আমরা হচ্ছে কে ধারা প্রকাশ করবো, যে কোনো একটা থাকবে আর কি। সো এগুলাকে কে ধারা প্রকাশ করতে হবে। তারপরে হচ্ছে আর দিয়ে কি বোঝায়, রেট অফ রিটার্ন। তারপরে রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইন্টারনাল রেট অফ রিটার্ন। ই দিয়ে বোঝায় আর্নিং পার শেয়ার। তো এগুলো আমরা একটু মুখস্থ করে ফেলবো, ঠিক আছে। যে ই দিয়ে বোঝায় আর্নিং পার শেয়ার, বি দিয়ে বোঝায় রিটেনশন রেশিও বা পার্সেন্টেজ অফ রিটেন আর্নিংস, কে দিয়ে বোঝায় কস্ট অফ ইকুইটি, তারপরে বি দিয়ে কি বোঝায় একটু আগে বলেছি, আর দিয়ে বোঝায় রেট অফ রিটার্ন মানে আয়ের হার, রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বিনিয়োগের উপর আয়ের হার, অথবা ইন্টারনাল রেট অফ রিটার্ন অভ্যন্তরীণ আয়ের হার। তো এগুলাকে আমরা আর ধারা প্রকাশ করব। আচ্ছা, তো এই দুইটা সূত্রের আলোকে আমরা হচ্ছে প্রথম দুইটা ক্লাস সম্ভবত করতে পারবো, তারপরে আমাদের আবার নতুন কিছু সূত্র আসবে। তো দেখো তো এই যে গর্ডনস আর অল্টার্স মডেল নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? যা যা বুঝিয়েছি এগুলা বুঝতে পেরেছো? বুঝছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এই সূত্রের আলোকে কিছু অঙ্কের সমাধান করা শিখি আজকে। আমাদের শীটের 1 নাম্বার, আচ্ছা আরো কিছু সূত্র আছে, এক্সট্রা সূত্র, এটা অল্টার্স গর্ডনের বাইরে সূত্র। এইটা বুঝে আমরা শীটের 1 নাম্বার অঙ্কে যাব। এগুলো এক্সট্রা সূত্র, হ্যাঁ, 3 স্টার দিয়ে আমি কিছু এক্সট্রা সূত্র লিখেছি। ধরো অনেক সময় আমাদের কাছে ই এর মানটা দেওয়া নাই, প্রশ্নের মধ্যে ই এর মানটা দেওয়া নাই, তখন ই এর মানটা বের করার একটা সূত্র আছে, ফেস ভ্যালু পার শেয়ার গুণন আর। আমরা যদি ফেস ভ্যালু পার শেয়ারের সাথে আর গুণ করি, আর মানে হচ্ছে রেট অফ রিটার্ন, এটা প্রশ্নে দেওয়া থাকবে। ফেস ভ্যালু এটাও প্রশ্নে দেওয়া থাকতে পারে। তো ফেস ভ্যালুর সাথে আর গুণ করলে আমরা হচ্ছে ই এর মান পেয়ে যাব। ই মানে হচ্ছে আর্নিং পার শেয়ার বা শেয়ার প্রতি আয়। তারপরে যদি অনেক সময় ফেস ভ্যালু যদি প্রশ্নে দেওয়া না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ফেস ভ্যালু পার শেয়ার আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা অর্ডিনারি শেয়ার ক্যাপিটালকে নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ করব। হুম। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল মানে হচ্ছে সাধারণ শেয়ার মূলধন। সাধারণ শেয়ার মূলধনকে যদি আমরা সাধারণ শেয়ারের সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেই ফেস ভ্যালু পার শেয়ার বা এক একটা শেয়ারের লিখিত মূল্য আমরা পেয়ে যাব। হ্যাঁ, তো ফেস ভ্যালু পার শেয়ারের জন্য এই সূত্র প্রয়োগ করব। তারপরে ফেস ভ্যালুর সাথে আর গুণ করলে আমরা হচ্ছে আর্নিং পার শেয়ার বা ই এর মান পেয়ে যাব। যদি কখনো দেখতে পাই যে প্রশ্নের মধ্যে ডি এর মান দেওয়া নাই, সেই ক্ষেত্রে আমরা আর্নিং পার শেয়ারের সাথে ডিভিডেন্ড পে আউট রেশিও গুণ করে দিব। সো আর্নিং পার শেয়ার এটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। তারপর ডিভিডেন্ড পে আউট রেশিও এটাও আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। ই এর সাথে ডিভিডেন্ড পে আউট রেশিও গুণ করলে আমরা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার বা ডি এর মানটা পেয়ে যাব। যদি কখনো দেখি যে রিটেনশন রেশিও অর্থাৎ বি এর মান আমাদের প্রশ্নে দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা ওয়ান মাইনাস ডিভিডেন্ড পে আউট রেশিও এই সূত্রটা অ্যাপ্লাই করব। আর যদি কখনো দেখি কে এর মান প্রশ্নে দেওয়া নাই, সেক্ষেত্রে ওয়ান ডিভাইড বাই প্রাইস আর্নিং রেশিও আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এই সূত্রগুলো তোমরা একটু মনে রাখবা। আমাদের শীটের 1 নম্বর যে অঙ্ক আছে, 1 নম্বর অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ইনফরমেশন আর এস ফলোস। ডেল্টা কোম্পানির কিছু তথ্য নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি আর্নিং পার শেয়ার দেওয়া আছে 30 টাকা। আর্নিং পার শেয়ারকে আমরা ক্যাপিটাল ই ধারা প্রকাশ করি। সো আমরা গিভেনের মধ্যে লিখবো আর্নিং পার শেয়ার ই ইকালস টু 30 টাকা। তারপর রেট অফ রিটার্ন, আয়ের হার দেওয়া আছে 15%। সো আয়ের হারকে আমরা আর ধারা প্রকাশ করি, ঠিক আছে, স্মল লেটারের আর ধারা প্রকাশ করি। সো রেট অফ রিটার্ন অর্থাৎ আর এর মান হচ্ছে 15%, 100 দিয়ে ভাগ করলে কত হবে, 0.15। কস্ট অফ ক্যাপিটাল, কস্ট অফ ক্যাপিটালকে আমরা কে ধারা প্রকাশ করি, মূলধনের ব্যয়কে আমরা কে ধারা প্রকাশ করি। সো কস্ট অফ ক্যাপিটাল কে এর মান দেওয়া আছে 20% অর 0.20।
আর ডিভিডেন্ড পে আউট রেশিও, যাকে সংক্ষেপে আমরা ডিপিআর বলে থাকি। সো ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপিআর হচ্ছে 40% অর 0.40, মানে পার্সেন্টেজকে 100 দিয়ে ভাগ করবা, এটা দশমিকে কনভার্ট হয়ে যাবে। এখন বের করতে বলছে মার্কেট প্রাইস পার শেয়ার আন্ডার অল্টার মডেল। অল্টার মডেল ব্যবহার করে মার্কেট প্রাইস পার শেয়ার, এক একটা শেয়ারের বাজার মূল্য কত সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তো অল্টার্স মডেল যেহেতু বলে দিয়েছে, এখানে অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করার সুযোগ নাই, আমাদের অল্টার্স মডেলেই প্রয়োগ করতে হবে। অল্টার্স মডেল সূত্র প্রয়োগ করে আমরা মার্কেট প্রাইস পার শেয়ার বের করবো। সো এখানে লিখলাম যে মার্কেট প্রাইস পার শেয়ার পি ইকালস টু হোয়াট। এরপরে উই নো দিয়ে আমরা পি এর সূত্র বসাই দিলাম যে পি বের করার সূত্র হচ্ছে ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইড বাই কে। এখন এই সূত্রের মধ্যে জাস্ট মান বসাই দিতে হবে। ডি এর পরিবর্তে আমরা হচ্ছে বসাবো কত, আচ্ছা ডি এর মানটা নাই, আমাদের হেয়ার দিয়ে ডি এর মানটা বের করতে হবে। মানে যখন মান বসাবো তখন পাশে একটা হেয়ার দিব, হেয়ার দিয়ে আমরা ডি অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ার বের করে নিব। ই গুণন ডিপি রেশিও, ই গুণন ডিভিডেন্ড পে আউট রেশিও। সো ই এর মান হচ্ছে 30 টাকা, এই যে 30 টাকা বসাই দিলাম। আর ডিভিডেন্ড পে আউট রেশিও এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে 40% বা 0.40। সো এখানে আমি 0.40 লিখে দিলাম। সো 30-এর সাথে 0.40 গুণ করলে 12 টাকা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, অর্থাৎ এই কোম্পানি শেয়ার প্রতি 12 টাকা লভ্যাংশ দেয়। তো আমরা ডি এর পরিবর্তে 12 টাকা বসাই দিয়েছি। তারপরে আর বাই কে, আর এর মান হচ্ছে 0.15, এই যে 0.15। আর নিচে কে, কে এর পরিবর্তে 0.20 বসাইলাম। দেন হচ্ছে ই মাইনাস ডি, ই এর পরিবর্তে আমরা 30 টাকা বসাবো, ডি এর পরিবর্তে আমরা 12 টাকা বসাবো। এই যে 30 - 12 ডিভাইড বাই কে, কে এর পরিবর্তে 0.20 বসাইতে হবে। এখন আসো আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে। আহ, তোমরা একটু দেখো তো এখানে প্লাসের পরে কত আসে। এখানে আমি 12 লিখলাম, তারপরে প্লাস 0.15 ভাগ হচ্ছে 0.20, তার সাথে গুণ হবে হচ্ছে 18। একসাথে করে ফেলো, কত আসে? আমার কাছে অ্যান্সার নাই, কেউ একজন ক্যালকুলেশন করে আমাকে জানাও যে অ্যান্সারটা কত আসবে। কত আসে? 0.15 ভাগ হচ্ছে 0.20, তার সাথে গুণ করব স্যার 18। 13.5 আসে। 13.5। স্যার তেরো তাহলে দশমিক পাঁচ হ্যাঁ, ঠিক আছে, জি তাহলে স্যার। 12 আর 13 যোগ করলে হয় 25। 25.5কে আমরা 0.20 দিয়ে ভাগ করব, তাহলে আলটিমেটলি আমাদের শেয়ারের মার্কেট প্রাইস কত আসে? 127.5। 127.5। একশো এটাই সাতাইশ দশমিক হ্যাঁ, জি স্যার। 127.5, এটাই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তো আশা করি শীটের 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো সবাই। আমরা এখন পরবর্তী অঙ্ক করব। পরবর্তী অঙ্কটা হচ্ছে সেটা 4 নম্বর অঙ্ক, দ্যাটস মিন 2-3 হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো আমরা 4 নম্বর অঙ্কটা এখন একটু বুঝি। আমাদের 4 নম্বর অঙ্কে বলা হয়েছে PQS কোম্পানি লিমিটেড আর্নিং পার শেয়ার ইজ টাকা 10। PQS কোম্পানির শেয়ার প্রতি আয় হচ্ছে 10 টাকা। তো আর্নিং পার শেয়ার, যার বাংলা অর্থ শেয়ার প্রতি আয়, শেয়ার প্রতি আয়কে আমরা ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করি। সো ই এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 টাকা, এই যে আমরা লিখলাম আর্নিং পার শেয়ার ই ইকালস টু 10 টাকা। তারপর বলা আছে কস্ট অফ ক্যাপিটাল ইজ 12%। কস্ট অফ ক্যাপিটাল মানে হচ্ছে মূলধনের ব্যয়। সো মূলধনের ব্যয়কে আমরা কে দ্বারা প্রকাশ করি, সো কে এর মান 12%, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এই যে লিখলাম কস্ট অফ ক্যাপিটাল কে ইকুয়ালস টু 12%, 100 দিয়ে ভাগ করলে এটা দশমিকে 0.12 আসবে। তারপর রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 15%। এই যে বিনিয়োগের উপর আয়ের হার 15% দেওয়া আছে। সো রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট এটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করি। সো আর এর মান দেওয়া আছে 15%, লিখলাম রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট স্মল আর, স্মল আর এর মান হচ্ছে 15% অর 0.15। এখন বলা আছে অ্যাকর্ডিং টু অল্টার্স মডেল, অল্টার্স মডেল অনুযায়ী বলে দিয়েছে, অল্টার্স মডেল অনুযায়ী, তার মানে অল্টার্সের সূত্র অ্যাপ্লাই করতে হবে। অল্টার্স মডেল অনুযায়ী হোয়াট শুড বি প্রাইস অফ শেয়ার, শেয়ারের প্রাইস কত হওয়া উচিত, তার মানে পি এর মান কত হওয়া উচিত? পি ইকালস টু হোয়াট, পি এর মান কত হওয়া উচিত অ্যাট 25% ডিভিডেন্ড পে আউট রেশিও, যদি ডিভিডেন্ড পে আউট রেশিও 25% হয়, অ্যান্ড 50% ডিভিডেন্ড পে আউট রেশিও যদি ডিভিডেন্ড পে আউট রেশিও 50% হয়। তাহলে ডিভিডেন্ড পে আউট রেশিও যেহেতু দুইবার প্রশ্নে দেওয়া আছে, সেহেতু আমাদের শেয়ারের প্রাইসও দুইবারই বের করতে হবে। ডিভিডেন্ড পে আউট রেশিও দুইবার থাকলে শেয়ারের প্রাইস কয়বার বের করতে হবে? দুইবার বের করতে হবে। এই ডিভিডেন্ড পে আউট রেশিও মানে হচ্ছে আমরা যা আয় করছি তার 25% লভ্যাংশ দিব। যেমন এখানে আমাদের শেয়ার প্রতি আয় কত? 10 টাকা। হ্যাঁ, তাহলে 25% পে আউট রেশিও মানে কি? 25% পে আউট রেশিও মানে হচ্ছে 10 টাকার 25%, দ্যাটস মিন 2.5 টাকা। 2.5 টাকা আমরা লভ্যাংশ হিসাবে বন্টন করব, শেয়ার প্রতি 2.5 টাকা লভ্যাংশ হিসেবে বন্টন করব। হ্যাঁ, ডিভিডেন্ড পে আউট রেশিওটা একটু ভালো করে বুঝে রাখো, ঠিক আছে? ধরো আমাদের আর্নিং পার শেয়ার,
আর্নিং পার শেয়ার, ধরো হচ্ছে 10 টাকা, হচ্ছে 10 টাকা, ঠিক আছে, আর্নিং পার শেয়ার হচ্ছে 10 টাকা। এখন কোম্পানি যদি মনে করে যে তারা হচ্ছে লভ্যাংশ দিবে, লভ্যাংশ দিবে ধরো 40%, তাহলে এই 40%কে বলা হবে ডিভিডেন্ড পে আউট রেশিও, ঠিক আছে। আর 40% যদি লভ্যাংশ দেয় তাহলে সংরক্ষণ করবে কত পার্সেন্ট? সংরক্ষণ করবে কত পার্সেন্ট? সংরক্ষণ করবে 60%। এই যে 60% সংরক্ষণ করবে এটাকেই বলা হয় বি, অর্থাৎ পার্সেন্টেজ অফ রিটেন আর্নিংস, ঠিক আছে। মানে কোম্পানি 10 টাকা আয় করেছে, শেয়ার প্রতি কয় টাকা আয় করেছে? 10 টাকা আয় করেছে। এখন এই 10 টাকার মধ্যে 40% লভ্যাংশ দিবে, তো যত পার্সেন্ট লভ্যাংশ দিবে সেটাকে বলা হয় ডিভিডেন্ড পে আউট রেশিও। আর 60% সংরক্ষণ করবে, তো যতটুকু সংরক্ষণ করবে সেটাকে আমরা বলি হচ্ছে বি বা রিটেনশন রেশিও। আচ্ছা, এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে ডিভিডেন্ড পে আউট রেশিও 25%, তার মানে 10 টাকার 25%, অর্থাৎ শেয়ার প্রতি 2.5 টাকা লভ্যাংশ দিবে। ডি এর মান হচ্ছে 2.5 টাকা। সো ডি এর মান যদি 2.5 টাকা হয় তাহলে শেয়ারের প্রাইস কত একবার বের করবো। আবার 50% ডিভিডেন্ড পে আউট রেশিও, মানে 10 টাকার 50%, অর্থাৎ 5 টাকা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার, বা ডি এর মান 5 টাকা, তো ডি এর মান 5 টাকা হলে আমাদের শেয়ার প্রাইস কত সেটা আরেকবার বের করতে হবে। তো আসলে আমরা এটা সমাধান করি। তো প্রথমত আমরা গিভেন দিয়ে লিখলাম যে আর্নিং পার শেয়ার ইকুয়ালস টু 10, এই যে আর্নিং পার শেয়ার এর মান 10 টাকা দেওয়া আছে। তারপর কস্ট অফ ক্যাপিটাল কে ইকুয়ালস টু 12%, আর 0.12 লিখলাম। তারপর রেট অফ রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আর এর মান দেওয়া আছে 15%, আর 0.15 লিখলাম। এখন অল্টার্স মডেল অনুযায়ী প্রাইস অফ শেয়ার বের করতে হবে। সো আমরা লিখলাম প্রাইস অফ দ্য শেয়ার পি ইকুয়ালস টু হোয়াট। প্রথমে লিখতে হবে যে হোয়েন ডিভিডেন্ড পে আউট রেশিও 25%, এই যে আমি লিখলাম যে হোয়েন ডিভিডেন্ড পে আউট রেশিও 25% অর 0.25, মানে যখন আমাদের ডিভিডেন্ড পে আউট রেশিও 25% অথবা 0.25, তখন আমরা জানি পি ইকুয়ালস টু ডি প্লাস আর বাই কে ইন্টু ই মাইনাস ডি ডিভাইড বাই কে। আমরা এই সূত্রটা প্রয়োগ করলাম, ঠিক আছে। এখন এই সূত্রের মধ্যে যখন মান বসাইতে যাব তখন ডি এর মানটা আমাদের কাছে নাই। তোমরা একটা কাজ করবা, এখানে ডিভিডেন্ড পে আউট রেশিওর সিম্বলটা ব্যবহার করে ফেলবা, যে ডিপিআর ইকালস টু, হ্যাঁ, 25% অর 0.25। আর এগুলাকে চাইলে একটু ক্যাপিটাল লেটার করে দিতে পারো, ডিভিডেন্ড পে আউট রেশিও, ঠিক আছে। কারণ এখানে আমরা ডিপিআর ব্যবহার করছি না, সো এখানে লিখে দিতে পারলে ভালো হয় আর কি, যে ডিপিআর মান হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও, যার মান হচ্ছে 25% অর 0.25। সো আমাদের ডিপিআর হচ্ছে 25% আর 0.25, আমরা উইনো দিয়ে প্রাইস অফ শেয়ার বের করছি, সূত্র বসাইলাম। এখন ডি এর মানটা আমাদের কাছে নাই, সো আমরা হেয়ার দিয়ে ডি এর মানটা বের করব, যে ই গুণন ডিপি রেশিও। সো ই এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 10 টাকা, আর ডিভিডেন্ড পে আউট রেশিও আমাদের প্রশ্নে দেওয়া আছে 0.25। সো 10-এর সাথে 0.25 গুণ করলে 2.5 আসে। সো আমরা ডি এর পরিবর্তে 2.5 বসাই দিলাম, তারপরে প্লাস আর এর পরিবর্তে আমরা বসাই দিব 0.15, কে এর পরিবর্তে বসাই দিব 0.12, আর ই থেকে ডি বিয়োগ করবো, 10 থেকে আড়াই বিয়োগ করবো, দেন আমরা কে দিয়ে ভাগ করবো, কে এর মান হচ্ছে 0.12, হ্যাঁ 12। এখন ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসবে কত? 98.96। এরপর আমাদের কাজ হচ্ছে 50% ডিভিডেন্ড পে আউট রেশিওতে আমাদের শেয়ারের প্রাইস কত। সো ওইটা আমরা আবার হচ্ছে পরবর্তী পার্টে করব। ওই যে দেখো আমি লিখে দিয়েছি ডিভিডেন্ড পে আউট রেশিও 50%, উইনো দিয়ে আমরা আবার একটা শেয়ারের প্রাইস বের করবো। সো ওই পার্টটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। জাস্ট এইটুক কাজ করতে পারো, সেটা হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিওর সিম্বলটা তোমরা এখানেই দেখাই দিবা, যে হোয়েন ডিভিডেন্ড পে আউট রেশিও ডিপিআর 50% অর 0.15, তখন আমাদের পি এর মানটা কত। তো দেখো তো আমরা 4 নম্বর অঙ্কটা নিজেরা করতে পারবো কিনা। প্রবলেম 4 কি করতে পারবো? জি স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা পারবো আরেকটা অঙ্ক ইনশাল্লাহ স্যার। সমাধান করব। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আরেকটা অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে আমাদের শীটের 5 নম্বর অঙ্ক। তোমরা 5 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলবা। আমি ড্রাইভ লিঙ্কে রাত যতই হোক আমি আপলোড করে দিব আজকেই, হ্যাঁ। আমার একটু কাজ বাকি আছে, মানে গতবার যে শীটটা পড়াইছি ওইখান থেকে একটু আপডেট করছি আর কি। তো আপডেট হয়ে গেলে আমি শীটটা ড্রাইভ লিঙ্কে দিয়ে দিব। তো তোমরা যদি আজকে রাতে নাও করো, কালকে সকাল বা কালকে সারাদিন তো টাইম আছেই। আমরা তো আবার নেক্সট ক্লাস করব হচ্ছে, আজকে কি বার, শনিবার না সোমবার দিন নেক্সট ক্লাস করব। তো কালকে সারাদিনে করতে পারবো হোমওয়ার্ক গুলো। আমি ড্রাইভের মধ্যে সেটা আপলোড করে দিব না আজকে রাতে। আচ্ছা, তো 5 নাম্বার এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক, এবং এটা একটু ভেজাল আছে আগের গুলার চেয়ে। এখানে বলা আছে যে ঢাকা লিমিটেড হ্যাজ অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল অফ টাকা 10 লাখ,
ঢাকা লিমিটেডের সাধারণ শেয়ার মূলধন হচ্ছে 10 লাখ টাকা। সো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 10 লাখ টাকা, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। সো আমরা গিভেনের মধ্যে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 10 লাখ লিখে ফেলবো। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল হচ্ছে 10 লাখ টাকা ডিভাইডেড ইন্টু 1 লাখ শেয়ার্স, যা 1 লাখ শেয়ারে বিভক্ত। মানে এই 10 লাখ টাকার মূলধনের মধ্যে শেয়ার আছে কয়টা? 1 লাখ। সো নাম্বার অফ অর্ডিনারি শেয়ার হচ্ছে 1 লাখ। এরপর বলা আছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট 16%। সো আমরা লিখবো রিটার্ন অন ইনভেস্টমেন্ট আর ইকাল টু 16%। 100 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 0.16। আর কস্ট অফ ক্যাপিটাল মূলধনের ব্যয় বা কে এর মান দেওয়া আছে 10%। সো কস্ট অফ ক্যাপিটাল কে ইকালস টু 10%। আমরা 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 0.10। এখন বলছে হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য শেয়ার। প্রাইস অফ দ্য শেয়ার মানে হচ্ছে শেয়ারের মূল্য কত, দ্যাটস মিন পি এর মান কত, এটা আমাকে বের করতে বলছে বাই ইউজিং অল্টার্স মডেল। বলে দিয়েছে অল্টার্স মডেল, ঠিক আছে। ইফ দ্য কোম্পানি ফলো 60% পে আউট রেশিও, মানে কোম্পানি যদি 60% পে আউট রেশিও ফলো করে, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও যদি 60% হয়, তাহলে অল্টার্স মডেল অনুযায়ী শেয়ারের প্রাইস কত, এটা আমাকে বের করতে বলছে। তো আমরা লিখবো যে প্রাইস অফ দ্য শেয়ার পি ইকুয়ালস টু 1। এখন আমরা অল্টার্স মডেলে যদি শেয়ারের প্রাইস বের করতে চাই, তাহলে সূত্রটার দিকে একটু তাকাও। এখন এই সূত্রের মধ্যে এলিমেন্টস আছে 4টা। হ্যাঁ, ওই যে আমরা সংক্ষেপে ডার্ক দিয়ে মনে রাখি, হ্যাঁ, DER কে। আমি এখানে একটু লিখি যে আমাদের এই সূত্রটার মধ্যে এলিমেন্ট আছে কয়টা? 4টা। DER কে, ঠিক আছে, ডার্ক। DER কে ডার্ক। এখন গিভেনের মধ্যে কি ডার্ক আছে? গিভেনের মধ্যে কি কি আছে এটা একটু দেখি তো। আর এর মানটা আছে, কে এর মানটা আছে, হ্যাঁ, মানে এই দুইটা আছে। কিন্তু ডি এর মানও নাই, ই এর মানও নাই। তাহলে এই দুইটা মান যদি না থাকে, তাহলে অল্ট্রাস মডেলে আমরা কিভাবে শেয়ারের প্রাইস বের করব? তো আমাদের আগে কি করতে হবে? ডি এর মান, ই এর মান বের করতে হবে, তারপরে আমরা কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে অঙ্কের সমাধান করতে পারবো। হ্যাঁ, ডার্ক থাকতেই হবে। ডার্ক না থাকলে অল্ট্রাস মডেলে শেয়ারের প্রাইস বের করা যাবে না। সো আমরা প্রথমত ফেস ভ্যালুটা নির্ণয় করব। তো আমাদের এখানে শেয়ার ক্যাপিটাল 10 লাখ টাকা আর শেয়ার হচ্ছে 1 লাখ। তো 10 লাখকে 1 লাখ দিয়ে ভাগ করলে এক একটা শেয়ারের ফেস ভ্যালু 10 টাকা, এটা তো আমরা বুঝতেই পারছি। তো আমরা হেয়ার দিয়ে প্রথমে ফেস ভ্যালু পার শেয়ার বের করব। ফেস ভ্যালু পার শেয়ার বের করার সূত্র হচ্ছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটালকে আমরা নাম্বার অফ অর্ডিনারি শেয়ার দিয়ে ভাগ করব। অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল 10 লাখ, নাম্বার অফ অর্ডিনারি শেয়ার হচ্ছে 1 লাখ, ভাগ করলে আমাদের 10 টাকা হচ্ছে ফেস ভ্যালু পার শেয়ার। এখন ফেস ভ্যালুটা কেন বের করলাম? কারণ ফেস ভ্যালু বের করতে পারলেই আমরা ই এর মান, দ্যাটস মিন আর্নিং পার শেয়ার বের করতে পারবো। তো আমাদের প্রশ্নের মধ্যে আর্নিং পার শেয়ার বের করার জন্য আর এর মানটা দেওয়া আছে 16%, ঠিক আছে, বা 0.16 বলতে পারি। তো আমরা আর্নিং পার শেয়ার ই কিভাবে বের করব? ফেস ভ্যালু পার শেয়ারের সাথে আর গুণ করতে হবে। ফেস ভ্যালু পার শেয়ার 10 টাকা, এই যে মাত্র বের করেছি। আর এর মান হচ্ছে 0.16, গুণ করলে 1.6 হচ্ছে আর্নিং পার শেয়ার, অর্থাৎ শেয়ার প্রতি আয় হচ্ছে 1.6। এখন আমরা হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ারটা বের করতে পারবো। ডিভিডেন্ড পার শেয়ার বের করার সূত্র আছে এখানে, ডিভিডেন্ড পে আউট রেশিওটা লেখা হয় নাই। 60% হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। এখন আমরা আর্নিং পার শেয়ার বের করার পরে ডিভিডেন্ড পার শেয়ার বের করতে পারবো কিভাবে? যে ই এর সাথে ডিপিআর গুণ করতে হবে। সো ই হচ্ছে 1.6, এই যে বসাই দিলাম 1.6। আর ডিভিডেন্ড পে আউট রেশিও হচ্ছে 0.60, এই যে 0.60 বসাই দিলাম, গুণ করলে 0.96 হচ্ছে আমাদের ডিভিডেন্ড পার শেয়ার। এখন আমরা উইনো দিয়ে সূত্র বসাই দিব, মান বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো একটু ক্যালকুলেশন করে বলো তো রেজাল্ট কত আসে। আমাদের ডি এর মান হচ্ছে 0.96 প্লাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.16, তারপরে কে এর মান হচ্ছে 0.10, তারপর ই এর মান হচ্ছে 1.6, আর ডি এর মান হচ্ছে 0.96। তাকে ভাগ করতে হবে কে দ্বারা, কে এর মান হচ্ছে 0.10। তো আমরা যদি 0.16 কে 0.10 দিয়ে ভাগ করি, দেন তার সাথে যদি এই অংশটা গুণ করি, তাহলে কত আসে? এই অংশটা আগে বলো, ঠিক আছে। এই যে 1.6 থেকে তোমার বিয়োগ যাবে 0.96, কত আসে? এই অংশটা আগে বলো, আমরা একটু ভাঙ্গা ভাঙ্গা করি। স্যার 0.64। 0.64। আচ্ছা, এখন এই জি পয়েন্ট স্যার। ওয়ান 0.16 কে 0.10 দিয়ে ভাগ করো, দেন হচ্ছে 0.64 গুণ করে দাও।
এটা আসে স্যার 1.024। 1.024। আচ্ছা, এখন যোগ করে 0.10 দিয়ে ভাগ জি করো, স্যার। তাহলে আমাদের শেয়ার প্রাইসটা পেয়ে যাব। আগে যোগটা করে নাও উনিশ দেন। দশমিক আট চার 19.84। আচ্ছা, আমার কাছে রেজাল্ট আট লেখা আছে চার কিনা জি আমি একটু স্যার। দেখি। একটু ওয়েট করো সবাই, রেজাল্টটা লেখা থাকতে পারে। স্যার ঠিক আছে। হ্যাঁ, 19.84 ঠিক আছে রেজাল্ট। ঠিক আছে, 19.84। তাহলে ঠিক আছে, তোমরা হচ্ছে হোমওয়ার্ক করবা হচ্ছে কত, শীটের 1 থেকে 5। ঠিক আছে, শীটের 1 থেকে 5 হোমওয়ার্ক থাকলো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।